জলটা খাও, তোমাকে কখন থেকে খুঁজছি জল খাওয়ানোর জন্য। তুমি কোথায় গেছিলে? বুনির কাছে? বুনি কি করছে? পিসি ভাইপো রাজমিস্ত্রি হয়েছো? পিসি ভাইপো এই যে ভাইপোকে গামছা পরিয়ে কাজে লাগিয়ে দিয়েছে। এখানে যত ইটগুলো সাজানো ছিল সেই সব ইটগুলোকে এই জায়গাটাতে গিয়ে রাখা হচ্ছে। পিসি ভাইপো রাজমিস্ত্রি। কি হলো? ওর ছোট পাড়া প্যান্ট গুলো দিতে হবে। কেন? প্যান্ট গুলো নিয়ে কি হবে? বুনু পরবে? বুনুর এত জামা প্যান্ট, তোমার গুলো দিতে হবে না। কে বল? আরে দেখ দেখ কি মাখাচ্ছে দেখ। বুনু কাঁদেনি, তোর জামা প্যান্ট লাগবে না। ওসমি ওসমি কি হয়েছে? ব্যাগের মধ্যে জামা প্যান্ট নেই, ব্যাগের মধ্যে জামা প্যান্ট নেই। চাবিকাঠি কোথায় পাবো আমি? আমার ব্যাগে চাবিকাঠি থাকে? কি চাবিকাঠি থাকে? কিসের চাবিকাঠি খুঁজছো আমাকে আগে বলো। হ্যাঁ দিয়ে কিসের চাবিকাঠি খুঁজছো? কি করবো এই চাবিকাঠি দিয়ে? ও কাকিমা, আমার চাবিকাঠি দিয়ে তোমার আলমারি খোলার চেষ্টা করছে। আরে আলমারিটা খুলে তুমি কি করবে আমাকে একটু বলো, তাহলে তুমি বুঝতে পারবো তুমি কি করতে চাইছো। আরে বোকা, ওটা মায়ের আলমারির চাবিকাঠি। বোকা বোকা মানুষ, দাও রে। এরকম করে চাবি খোলা যাবে না রে তুই। আচ্ছা বোকা তো। মামা এসে বলবে, দেখ বলবে আমার আলমারিটা ভেঙে দিল। ওই চাবিকাঠিটা দিয়ে মায়ের ওই সুলতানপুরের আলমারিটা খোলা যায়। এটা ছদ্দির আলমারি, আলমারির চাবিকাঠি আলাদা আছে। ওইভাবে খোলা যাবে না। আমার কথা শোনো, আলমারিতে কি আছে? কেন খুলতে চাইছো বলো আগে। আমার বুনির জামা। তোমার বুনির জামা? আচ্ছা চল তো বুনির জামা দিয়ে আসি। চল চল দিয়ে আসি চল। চলো তুমি চাবিকাঠিটা ওখান থেকে বার করো, নিয়ে মাকে দাও। হ্যাঁ দাও, মাকে দাও। বুনির নতুন জামা নেবে তো তুমি? ঠিক তো? আচ্ছা বুনির জন্য আমরা যে নতুন জামা কাপড়গুলো নিয়ে এসেছি, জামা প্যান্ট, চলো সেটা ভেবেছিলাম যে পরে দেব। পরে আর দেওয়া হবে না। ওসমি এই তো দিচ্ছি। বুনু কাঁদছে ঠিকই তো। তো এই যে আমি প্যাকেটে করে নিয়ে এসেছিলাম বুনুর জন্য নতুন জামা প্যান্ট। দেখিয়ে দিই একটুখানি, সবাইকে একটু দেখিয়ে দিই বুনুর জন্য কেমন নতুন জামা প্যান্ট নিয়ে এসেছি। আমার এক বোনের ছোট্ট একটা বেবি হয়েছে, ওসমির বুনি হয়েছে। তো দাঁড়াও দেখিয়ে দিই সবাইকে, একটু দেখিয়ে দিই, একটু দেখিয়ে দিই। হ্যাঁ একটু প্যাকেটটা খুলি। ভগবান একটু দেখাতেও দেবে না। ওর মধ্যে একটা হালকা সোয়েটার আছে, সোয়েটারে একটা প্যান্ট আছে, হাত মোজা আছে। ওসমি ওসমি ওসমি, হ্যাঁ আমি যাচ্ছি। এই প্যাকেটের মধ্যে ভরে নিয়ে যেতে হয় বাবা, সবাই সুন্দর করে দিতে হয় বুনিকে। বলে বুনির এটা গিফট আমার মা এনেছে। বলে আমি এনেছি মা, বলে আমি এনেছি। ভগবান মা পরে আর দিতে হবে না, ও যা করছে এখনই দিয়ে আসি। ভেবেছিলাম সুন্দর করে পরে স্নান টান করে গিয়ে দিয়ে আসবো, সেটা আর হবে না, এখনই দিয়ে আসতে হবে। চল আমি যাচ্ছি। আমার বোনের ছোট্ট বেবি হয়েছে, মেয়ে হয়েছে। তো তার জন্য আমি বাড়ি থেকেই জামা প্যান্ট বানিয়েছিলাম। ভেবেছিলাম স্নান টান করে ওসমিকেও সুন্দর করে রেডি করে জেঠিমাদের বাড়িতে গিয়ে মেয়েকে দেখে আসবো, মানে আমার বোনের মেয়েকেও দেখে আসবো, মানে আমার ছোট্ট বুঞ্চিকে দেখে আসবো। আর তাকে ওর জন্য যে গিফটটা নিয়ে এসেছি, ছোটোখাটো জিনিসই তো, ছোটো মানুষ ছোটোখাটো জিনিস, সেটা দিয়ে আসবো। কিন্তু ওসমি একদম যা অত্যাচার শুরু করেছে। চলো যাই, গিয়ে দিয়েই আসি। ওকে কি ঢুকতে দিবি না? আরে আমাকে তো ঢুকতে দে, তুই একা দিলেই হবে।
বেশ অনেকক্ষণ জেঠিমাদের বাড়িতে গল্পগুজব করে আমাদের বাড়ির নতুন সদস্যকে একটুখানি আদর করে এসে স্নান টান করে বাড়ির মধ্যে বসেই ছিলাম। হঠাৎ করে আমাদের বাড়ির দাওয়াতে যে একটা ছোট্ট তাক আছে, মানে আমি যে জায়গাটায় বসে আছি একদম তারই ঠিক মাথার ওপরে দেখলাম একটা নেল পলিশ রয়েছে। কালারটা খুব সুন্দর লাগলো, তো ভাবলাম যে একটুখানি পরিয়ে নিই। হাতে নেল পলিশ তো সেভাবে পরাই হয়ে ওঠে না। আমার কাছে নেল পলিশের খুব একটা বেশি স্টক না থাকলেও যতটা আছে ততটাও কিন্তু কম নয়, কিন্তু পরা আর হয়ে ওঠে না। একদিন তোমাদের মনে আছে, আমাদেরই এই ইউটিউব ফ্যামিলির একজন দিদি, খুব প্রিয় একজন আমার দিদি, আমাকে বলেছিল যে তুমি একটু হাতে নেল পলিশ পরো, মানে নখে নেল পলিশ পরো। তো ওনার কথা শুনে মনে হয়েছিল যে হ্যাঁ ঠিকই তো, আমার তো নেল পলিশ পরাই হয় না। তো তখন সেই দিন আমি আমার শ্বশুরবাড়িতে যখন ছিলাম পরেছিলাম। তারপর আজকে পরলাম, নখগুলো একদম পুরো সাদা হয়ে গেছিলো, সেই কবেই না পরেছিলাম। তারপরে ভাবলাম যে রয়েছি যখন, বসেই রয়েছি আর নেল পলিশটা হাতের কাছেই রয়েছে, তো একটুখানি পরি। মেয়েদের বাবার বাড়িতে থাকার এটাই তো মজা, শ্বশুরবাড়িতে কাজ করে সময় হয়ে ওঠে না, সংসার বাচ্চা কাজ এটা ওটা সামলে আর ইচ্ছা করে না। আর এখানেতে যখন রয়েছে তো ভাবলাম একটু মনের সুখে একটু আয়েশ করে না হয় একটুখানি নীল পলিশই পরা যাক। কোথা থেকে উড়ে এসে আমার মহারানী এসে বসে আমাকে শেখাচ্ছেন নেল পলিশ কিভাবে শোকাতে হয়, এইভাবে ফু দিয়ে শেখাতে হয়, এইভাবে করে শেখাতে হয়। আসলে এই রকম সব কিছু জিনিস, মানে এই যে টেকনোলজি আর কি নেল পলিশ শোকানোর, এইগুলো শিখিয়েছে আমাদের মহারানীর মাসিমণি। মানে যখন মাসি আর কি বুঞ্চি থাকে তখন তো এইসব কাণ্ডই চলতে থাকে। তো মাসির শেখানো বুলি, মাসির শেখানো টেকনিক, সেগুলো মাকে শেখানো হচ্ছে। ওনার আবার আবদারও হয়েছে, ওনাকেও নেল পলিশ পরিয়ে দিতে হবে। আসলে আমার বোন যখন বাড়িতে ছিল তখন ওকে নেল পলিশ পরিয়ে দিয়েছে, পায়ে হাতে একদম নেল পলিশ পুরো জলজল করছে। ও হয়তো কোনায় কোনায় একটু একটু উঠেও গেছে, কিন্তু সেভাবে ওঠেনি। কিন্তু তা সত্ত্বেও ওই নেল পলিশের ওপরই উনি নেল পলিশ পরবেন। অনেক কষ্টে রাজি করালাম যে হাতের আমার হয়ে গেছে, পাট একটু পরে নিই তারপর তোমাকে পরাবো। সেই জন্য ধৈর্য ধরে লক্ষ্মী মেয়ের মতো বসে বসে এখন উনি অপেক্ষা করছেন কখন মায়ের শেষ হবে আর কখন ওনাকে আমি পরাবো। নিজেকে সাজাতে কার না ভালো লাগে, তো একটুখানি দেখো শুধুমাত্র একটা ছোট্ট নেল পলিশ পরার পরই হাতটা কীরকম চেঞ্জ হয়ে গেল। একটা সিম্পল সাধারণ হাত থেকে একটু কী রকম অন্য রকম লাগছিল। আমার নিজেরই একটু দেখতে কীরকম মানে একটু ভালো ভালো লাগছিল, সেই জন্য ভাবলাম তোমাদেরকেও একটুখানি দেখাই। আর গাঁদা গাছগুলো তো মা লাগিয়েছে, এত বড় বড় গাঁদা গাছ হয়েছে, বাড়ির চারিদিকে শুধু ফুলের গাছ। এইগুলো আমার মা ছাড়া হবে না। আগে যখন ছোটো ছিলাম তখন ঠাকুমা লাগাতো, মা অল্প সংখ্যক লাগাতো, কিন্তু এখন ঠাকুমার যেহেতু বয়স হয়েছে, এখন যেহেতু ঠাকুমা এইসব দিকে আর যায় না, মা চারিদিকে, আমাদের এই পুরনো বাড়ি মানে মাটির বাড়ি এবং আমাদের পাকা বাড়ি, তোমাদেরকে পরে দেখাবো, চারিদিকে শুধু মানে ফুল গাছ, এই গাছ ওই গাছ, কত যে মা গাছ লাগিয়েছে তার কোনো ঠিকানা নেই। এরপর মহারানীর পালা হয়েছে, পায়ের মধ্যে নেল পলিশ পুরো জল জল করছে, তা সত্ত্বেও পায়ে নেল পলিশ লাগানো হবে। শুধু লাগাই না আমরা ডান হাতে, আগে আমি বিয়ের আগে ডান হাতে মাঝে মাঝে নেল পলিশ পরতাম, কিন্তু বিয়ের পরেও পরেছি, কিন্তু অষ্টমী হবার পর টোটালি আমি ডান হাতে নেল পলিশ পরা বন্ধ করে দিয়েছি। কারণ আমার দেখা দেখি উনিও নেল পলিশ পরবেন। আর তাছাড়া আরও একটা কারণ হলো, অশ্মিকে আমাকে হাতে করে এখনও খাইয়ে দিতে হয়, ওই নেল পলিশ ওনার পেটে যাবে, তো সেই ভয়ে আমি নেল পলিশ পরি না, একটা কারণ। তখন ছোট ছিল তখন, আর এখন যেহেতু অশ্মি একটু বড় হয়েছে, নেল পলিশ বা এসব সাজগোজের দিকে ওর একটু একটু হালকা হালকা ইন্টারেস্ট বাড়তে শুরু করেছে, তো সেই জন্য আমি পরলে উনিও পরবেন, আবার ওই হাতে উনি খাবেনও, তো সেই ভয়ে আমিও আর ডান হাতে পরি না, ওনাকেও আর পরতে দিই না। কিন্তু ওনার বায়না উনি ডান হাতে পরবেন। অনেক বুঝিয়ে সুঝিয়ে লক্ষ্মী মেয়ের মতো দুটো পায়ে আর বাঁ হাতে নেল পলিশ পরিয়ে দিলাম। এবার তোমরা বলো দেখি আমাদের মা মেয়ের হাত দুটো কীরকম লাগছে। একটা বড় হাতের পাশে একটা ছোট্ট মিষ্টি ছোট্ট হাত। তবে এই নেল পলিশ কতক্ষণ যে ওর হাতে থাকবে আমি জানি না, ছাড়ার পরই বাস এই যে ডান হাত দিয়ে খুটুর 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 আরম্ভ করে দিলেন, কতক্ষণ স্টে করবে একমাত্র ভগবানই জানেন। যাই হোক, এখানেতে বসে বসে জিতের সাথে গল্প করছিলাম। জিত আমার কে হয় এই প্রশ্নটা আগের দিন একজন করেছিলে। জিত আমার মামার ছেলে, আমার মামা একজনই, আর তার একটাই ছেলে, একমাত্র ছেলে, সে হলো আমার ভাই জিত। ঠাকুমা বসে বসে এখানে জামা কাপড়গুলো গোছাচ্ছিল, ভাবলাম দুজনে মিলে বসে একটু গুছিয়ে দিই, মানে ঠাকুমাকে একটু হেল্পও হয়ে যাবে।
ঠাকুমা এই কাজটা বরাবরই করে আসছে, যা ছোটোবেলা থেকে দেখে আসছি, আজও তার অন্যতা হচ্ছে না। আগে নিচে বসে করতো, এখন যেহেতু নিচে মাটিতে বসতে পারে না, তাই এখন চেয়ারে বসে বসে এই কাজটি করে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে তোমার ঠাকুমা কোথায়। আসলে ঠাকুমার শরীরটা তো এখন যত বয়স বাড়ছে, এখন তো অনেকটাই বয়স হয়েছে, আগে যতটা চটপটে হুড়োহুড়ি কথাবার্তা এটা ওটা করতে পারতেন, সেটা এখন ধীরে ধীরে কমে আসছে। তারপরে আবার এত বড় একটা ধাক্কা, সব কিছু সামলে উঠতে তো একটু সময় তো লাগবেই। আর কতটা কি সামলে উঠতে পারবেন সেটাও জানি না, আমরা শুধুমাত্র প্রার্থনাই করতে পারি। তো যতটুকু আর কি পারা যায়, সামলানো যায়। আমার মা কাকিমা তো সব সময়তে ওনাকে কিছু না কিছু কাজে এঙ্গেজ করতে আর মনটা ভোলাতে এদিক ওদিক করতে, আবার ভাইও রয়েছে, সবসময় আর কি খেয়াল রাখার চেষ্টা করছেন। কিন্তু মানুষের মনের ভেতরে যে দুঃখ কষ্ট, সেগুলো তো ভাগিদার কেউ হতে পারে না। আমার মনে কি দুঃখ চলছে, কি কষ্ট চলছে, আমি কি চিন্তা ভাবনা করছি, সেটা কি আর অন্য ব্যক্তি বা অন্য মানুষের পক্ষে সেটাকে ঘোচানো বা সেটাকে কম করা সম্ভব নয়। সেটা সম্পূর্ণটা নিজের উপরে নির্ভর করছে। তারপরে উনি আবার মা, বাড়ির সমস্ত মানুষ তো খুব চেষ্টা করছে ওনাকে হাসি খুশি রাখার, সুস্থ রাখার, ভালোভাবে রাখার। তারপর তো ভগবানের ইচ্ছা। যাই হোক, অশ্মি রানীর এখানে এখন খুব খিদে পেয়ে গেছে। উনি দৌড়ে এসে আমাকে বলেন যে মা খিদে পেয়েছে। তো ওনাকে বসিয়ে বুঝিয়ে যে হ্যাঁ আসছি তোমার খাবার নিয়ে, তো উনি গোল থেকে বসতে নিচে নামতে আর কি রাজি হন। তারপরে হঠাৎ করে একটু মায়ের প্রতি একটু আদর ভালোবাসা একটু বেড়ে ওঠে। যখনই আমি ওনার খাবারটা আনতে যাই, তখন উনি আবার আমাকে আরেকটু জড়িয়ে ধরে আমাকে আরেকটু আদর করতে ওনার ইচ্ছা যায়। বাচ্চাদের মন বুঝতেই পারছো, কখন যে কি উদয় হয় একমাত্র ওনারাই জানেন। তো একটুখানি এখানে আমাদের একটু ভালোবাসার আদান প্রদান চললো, মা মেয়ের একটু চললো। তো তারপর ওনাকে খাইয়ে দিয়ে তারপর আমরা সবাই মিলে এখন খেতে বসেছি। সেই কাকিমার হাতের অসাধারণ লাল লাল চিকেনের ঝোল, আর ছিল আলু সিদ্ধ, আর ছিল বাড়ির পুনকো শাক। এই পুনকো শাকগুলো এতটা টেস্টি জানো, আমার বোন যখন ছিল বাড়িতে, পুনকো শাক তো প্রায়ই হচ্ছে, এসা থেকে তো খেয়েই যাচ্ছি, তখন আমার বোন বলছে এর শাকের টেস্টই আলাদা। কিছু কিছু শাক থাকে দেখবে, যে শাকগুলো না মাছ মাংস ডিমকেও হার বানাবে। কিছু কিছু শাকের স্বাদ এতটাই অন্যরকম হয়, খেতে কত ভালো লাগে, মনে হয় যেন অর্ধেক ভাত শাক দিয়েই চলে যাচ্ছে। আর কিছু কিছু শাকের অতটা ভালো টেস্ট থাকে না, একটু চোপসা, একটু জল জল একটু ব্যাপার থাকে। কিন্তু আজকের এই শাকটা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি বা দেখাচ্ছি, এই মাংসটাকেও হার বানাবে। এখন ঘড়িতে ওই বৈকাল 4টে মতো বাজছে, অশ্মিও ঘুমাচ্ছে। অশ্মিকে ঘুম পাড়িয়ে রেখে আমিও পাশে শুয়েই ছিলাম। তারপর হঠাৎ করে দরজায় নক 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 বলে দিদি আমি বাড়ি যাচ্ছি। যদিও আমি জানতাম যে ও লাঞ্চ করে বিকালেতে বাড়িই যাবে। আসলে ও অনেক দিন থেকেই বাড়ি যাওয়ার জন্য খুব বলছিল বাড়ি যাব। আমি আটকে রেখে দিয়েছিলাম। কিন্তু তারপরে যখন মামা মাইমা সবাই ফোন করছে যে বাড়ি যেতে বলছে, তো শেষমেশ আমি আর আটকাইনি, কারণ ওদেরও তো কিছু পার্সোনাল কাজ থাকতে পারে। আসলে আমি আটকাচ্ছিলাম, তোমাদেরকে আগেই বলেছি যে ভাইয়ের এক্সাম চলছে, বোন চলে গেল, বাড়িতে আমি একা, বাড়ির মিস্ত্রিতে কাজ চলছে নতুন বাড়ির, সবাই কাজ নিয়ে ব্যস্ত। আর আমার পাটার জন্য আমি বেশি হাঁটাচলাও করতে পারছি না। চুপচাপ এক জায়গায় মনমরা হয়ে বসে থাকতে কার না ভালো লাগে বলো। ওই বাড়ি হলে না হয় একটা কথা ছিল, কিন্তু এই বাড়িতে চুপচাপ মনমরা হয়ে বসে থাকতে একদমই ভালো লাগে না। সেই জন্য ওকে আটকে রেখেছিলাম। 2 ভাই বোনে বেশ সুন্দর মুহূর্ত কাটালাম, কিন্তু বাড়িতে ওনাকে যেতেই হবে, তাই উনি বাড়ি চলে গেলেন। ওনার বাড়ি চলে যাওয়া দেখে আমার এতটাই মনটা খারাপ হয়ে গিয়েছিল যে আমি কি বলবো। মানে এই প্রথম, জিৎ অনেকবারই আমাদের বাড়িতে এসেছে, কিন্তু এই প্রথম জিৎ বাড়ি চলে যাওয়ার পর আমার এতটা বেশি মন খারাপ হচ্ছিল। কারণ বাড়িতে তো ভাই বোন হই হুল্লোড়, মানে আমাদের তো মানে কী বলবো, মুখটা তো 1 সেকেন্ড বন্ধ থাকে না, সব সময় হাসি লেগেই আছে, সব সময় মুখ আমাদের চওড়া আর একদম কলগেটের মতো আমরা স্মাইল করি। কিন্তু এই প্রথম আমার ভীষণ মন মারা। ভাইয়ের ফাইনাল এক্সাম চলছে, তো ওকে তো একটু পড়তে দিতেই হবে, কিছু করার নেই। ঠান্ডাটা না এবার বেশ জাঁকিয়ে পড়তে আরম্ভ করেছে। তখন আমি আমার বোনকে এবং বোনের সদ্যজাত একটু পুচকু বেবি তার মেয়েকে দেখতে গেছিলাম। আসলে তোমাদেরকে বললাম, ভেবেছিলাম একটুখানি পরেই যাব, কিন্তু অশ্মি রানী এতটাই জোরাজুরি করলো তো যেতে বাধ্য। গিয়েছিলাম, ভালোই হলো, যা হয়তো ভালোর জন্যই হয়। আমার মনে হয় আমি আমার মেয়েকে মানে অশ্মিকে ওই রকম অবস্থাতে, মানে ওই পুচকি অবস্থাতে দেখেছিলাম, তারপর আমার এই বোনের মেয়েকে দেখলাম। মাঝখানে 3 বছর এত পুচকি বাচ্চাকে আমি দেখিনি। তো যখন আমি মানে কি বলতো, অশ্মি, আমার মনে হয় না যে অশ্মি খুব বড় হয়ে যাচ্ছে বা এখনো বড় হয়ে গেছে, মায়ের চোখে সেটা মনে হয়,
কিন্তু যখন আমি অশ্মিকে দেখছি আর ওই পুচকু বেবিটাকে দেখছি তখন মনে হচ্ছে যে মেয়েটা আমার কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। এই তো কয়েকদিন আগে ঠিক এই রকমই একটা ছোট্ট বেবি ছিল, কোলের মধ্যে শুয়ে থাকতো সবসময়, মানে প্রথম 1 মাস মতো তো ঘুমায়, 1 মাস মতো ঘুমাতো। ও আমার বোনও আস্তে আস্তে হাঁটছে, মানে আমিও ঠিক এই মানে জার্নিটার মধ্যে দিয়েই গেছি। ওইরকম দিন আমারও ছিল। এখন সুস্থ হয়ে হেঁটে চলে বেড়াচ্ছি। পাটা তো এখন লিগামেন্টটা চট হয়েছে, সেটা এখন বাদ দাও, কিন্তু ওই সি সেকশনের ব্যথা তো এখন নেই, ওরও সি সেকশন হয়েছে। তো আমার সেই পুরনো দিনগুলোর কথাই মনে পড়ছিল, যে ঠিক আমার বোনকে যখন আমি দেখছি নিজেকে মনে করছিলাম, আর ঠিক যখন আমি ছোট্ট পুচকু বেবিটাকে দেখছি তখন অশ্মিকে মনে পড়ছিল। সবারই হয়তো তাই হয়, বাচ্চা যখন বড় হয়ে যায় তখন ওই বাচ্চা, মানে আমাদের সন্তানের মতো ছোট ছোট যখন পুচকু পুচকু বেবিগুলোকে দেখি তখন সেই নিজের সন্তানের কথাই মনে পড়ে। ঠিক তেমনটাই আমারও হচ্ছিল। তবে একটা জিনিস ভালো আমি জানলাম, ওর মানে সি সেকশন হবার পর ঘাড়ে আর মাথায় ব্যথা হচ্ছে না। আমি গিয়ে আগে সেটা জিজ্ঞাসা করলাম যে তোর ঘাড়ে আর মাথায় ব্যথা হচ্ছে কি না, বলছে না। আমি তখন বললাম যে থ্যাংক গড, মানে তোর ব্যথা হয়নি, মানে তুই বেঁচে গেছিস। যাদের মানে ডেলিভারির পর ওই ঘাড়ে মাথায় ব্যথাটা হয় তারাই একমাত্র জানে। বলছে হ্যাঁ, আমার পাশের বেডের একজনের হচ্ছিল, সে প্রচুর কান্নাকাটি করছিল। তো আমি বললাম যে ভাব, ওর জায়গায় আমি ওরকম করছিলাম। মানে আমারও যখন ঘাড়ে মাথায় ব্যথা হচ্ছিল না আফটার ডেলিভারি, তখন আমি ওষুধের জন্য ছটফট করতাম, মানে আমাকে ওষুধ দিয়ে যাও, আমাকে ওষুধ দিয়ে যাও। আমি বসে বসে পুরো লিটারেলি কাঁদতাম, মানে আমার এত ঘাড়ে মাথায় ব্যথা হচ্ছিল। ওর সেটা হচ্ছে না। মানে আমার যারা যারা এই ফেজটার মধ্যে দিয়ে গেছে, বা যারা যারা এই খতরনাক ভয়ঙ্কর ব্যথাটার মধ্যে দিয়ে গেছে, হ্যাঁ সি সেকশনের একটা ভয়ঙ্কর ব্যথা আছে, সেটা আবার তার উপরে এক্সট্রা পাওনা হচ্ছে ঘাড়ে আর মাথায় ব্যথা। যাদের হয়নি তারা বেঁচে গেছে, আর যাদের মানে আমি তো চাইবো যে কারোর যেন এই ব্যথাটা না হয়। আমি গিয়ে প্রথমে ওকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা হচ্ছে তো না রে, বলছে না হয়নি। বেবিটা এত কিউট বেশি বলবো না, নজর লেগে যাবে। থু থু থু। অনেক বড় হোক, মানুষের মতো মানুষ হোক, সুস্থ থাকুক, এটাই আমার বড় মাসি হিসাবে এটাই আমার কামনা। অশ্মির তো খুশির আর সীমানা নেই, মানে বারবার যাচ্ছে আসছে, বুনুকে দেখছে, বলছে মা মা ছোট্ট একটা বুনু। যাই হোক, ভীষণ খুশি, আমরাও সবাই ভীষণ খুশি। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব 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 ভালো থেকো। বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।